Friday Fever at 10 p.m. বাঙালির আড্ডাঘরে ফ্রাইডে ফিভার অ্যাট 10 p.m. আজ শুনবেন অনিন্দ্যভুক্তর সাসপেন্স গল্প দ্বিতীয় হত্যা। অনিন্দ্যভুক্ত পেশাসূত্রে অর্থনীতির অধ্যাপক। আরামবাগ শহরেই লেখকের জন্ম 1965 সালের 25শে ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরে লিখেছেন সিরিয়াস প্রবন্ধ। প্রায় 70টি নানা ধরনের বই প্রকাশিত হয়েছে। প্রাবন্ধিক হিসেবে আন্তর্জাতিক খ্যাতিও পেয়েছেন। গল্প উপন্যাসের পাশাপাশি রহস্য গল্প লেখার ব্যাপারে তার আগ্রহ সর্বাধিক। তার গোয়েন্দা চরিত্র ছোটকা এবং রিয়া ইতিমধ্যেই পাঠক মনে প্রভাব তৈরি করেছে। সম্প্রতি অনিন্দ্যভুক্ত রহস্য সংগ্রহ প্রকাশিত হয়েছে 21 শতক থেকে। বর্তমানে তিনি একটি রহস্য পত্রিকা সাসপেন্স বার্ষিকী ও ছোটদের পত্রিকা উড়নচণ্ডী এবং অর্জমা পত্রিকার সম্পাদক। শুরু হচ্ছে আজকের সাসপেন্স গল্প দ্বিতীয় হত্যা। তিন দিন জলপাইগুড়িতে থেকে কাল রাতে ফিরল হেমন্ত। তখন গভীর রাত, প্রায় 2টো হবে। প্রায়শই এমনটা করে সে, এই রাত করে ট্যুর থেকে ফেরা। শুরুর দিকে একটু অসুবিধা হলেও হেমন্তর এই অভ্যাসটা দীপার এখন সয়ে গিয়েছে। অথচ এখনো বেশ স্পষ্ট মনে আছে বিয়ের পর প্রথম এই নিয়ে কি অভিমানটাই না সে করেছে এক একদিন। অভিমান অবশ্য হওয়ারই কথা। কতই বা বয়স হবে তখন তার? বছর 20। নতুন বাড়ি, নতুন জায়গা, তারপর আবার নতুন বরের এমন ঘন ঘন ট্যুর, আর রাত দুপুরে হুটহাট বাড়ি ফেরার অভ্যাস। অভিমানের আর দোষ কি? তারপর যখন সে বুঝলো এই অভ্যাস যাওয়ার নয়, আর পেশার তাগিদেই এমনটা হয়ে যায়, রাগ অভিমান করা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিল দীপা। তবে একলা থাকার ভয়টা জয় করাটা সহজ ছিল না। আর ভয় এমনই জিনিস, প্রশ্রয় দিলেই বাড়তে থাকে। এই কথাটা বুঝতে পারার পরে ভয়টাও ম্যানেজ করে ফেলেছিল। আর নতুন বউয়ের অভিমান, সেটা সামাল দেওয়ার চেষ্টা হেমন্ত প্রাণপণে করত যতক্ষণ বাড়িতে থাকত। ছুটি থাকলে সারাদিনই দীপার পেছন পেছন ঘুরত। ইদানিং সেটা অবশ্য কমে এসেছিল বাড়তি কাজের চাপে। তবে বছরের এই সময়টা বরাবরই হেমন্তকে চাপে থাকতে দেখেছে দীপা। তোমার কি এত কাজের চাপ সেটা বুঝি না বাপু। উত্তরে হেমন্ত বলতো, ইয়ার এন্ডিং, ওসব আর কি করে বোঝাবো। মার্চ মাসে যে কিসের ইয়ার এন্ডিং, প্রথম সেটা কিছুতেই মাথায় ঢুকতো না দীপার। তবে এখন সে সেটাও বোঝে, কিংবা বলা ভালো, বুঝিয়ে ছাড়ে হেমন্তের ব্যস্ততা। হেমন্ত একটা বিখ্যাত অডিট ফার্মে অডিটর হিসেবে কাজ শুরু করেছিল। তারপর তার কাজের সুখ্যাতি ছড়ানোর পর নিজেই একটা অডিট ফার্ম খুলেছিল। তার পেশাগত দক্ষতা ও নিষ্ঠাই হেমন্তর খ্যাতির কারণ। হেমন্ত নিজেই হাসতে হাসতে বলে, অডিটরের কাজ হিসাবের গোলমাল খতিয়ে দেখা নয়, সেই গোলমালকেই শংসাপত্র দেওয়া। বুঝলে দীপা? এসব বলে বটে, কিন্তু কাজ করে না। ফল যা হওয়ার তাই হচ্ছে। এদিন অবশ্য হেমন্তর ফেরার কোনো কথা ছিল না, তাই রান্নাও করেনি দীপা। হেমন্ত বাড়ি ফেরার পরে রাত 12:30টায় রান্না বসিয়ে খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় 2টো বেজে গিয়েছিল। ভোর রাতে তাই সে গভীর ঘুমিয়ে পড়েছিল। তাছাড়া ঘুমের জন্য একটু বদনামও আছে ওর।
হেমন্ত না ডাকলে উঠতে উঠতে হামেশাই বেলা হয়ে যায়। তার সেই গভীর ঘুম ভেঙে গেল হঠাৎ দুঃস্বপ্নে। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ধড়মড় করে উঠে বসল দীপা। তার বুকটা তখনও ধরফড় করছে। টেনে টেনে বুক ভরে নিঃশ্বাস নিল কয়েকবার। চোখ বুঝেই সামান্য আশ্বস্ত হলো সে। স্বপ্নে নিজের ক্ষতি দেখলে বলে তাতে নাকি পরের ক্ষতি হয়। নিজেকে ধাতস্থ করার এই প্রক্রিয়া চালাতে চালাতেই হঠাৎ মনে পড়ল আজ তো হেমন্ত পাশে আছে। কথাটা মনে পড়তেই তাড়াতাড়ি চোখ মেলে তাকালো দীপা। আর চোখ খুলেই তীব্র আতঙ্কে যেন পাথর হয়ে গেল সে। হেমন্তের বাঁ হাতটা অদ্ভুতভাবে ঝুলছে খাট থেকে, চোখ দুটো আধবোজা। হেমন্তকে দেখে পরিস্থিতি বুঝতে কোনো মানুষেরই বেশি সময় লাগবে না। দীপারও লাগলো না। যেটুকু সময় সে থমকে ছিল তা আচমকা স্তব্ধ হয়ে যাওয়া মস্তিষ্কের সংকেত পেতে সজাগ হলো এবং পাওয়া মাত্র সে ঝাঁপিয়ে পড়ল হেমন্ত শরীরের উপর। কান পাতল বুকে। মাত্র কয়েক মুহূর্ত মাথা তুলে গাল রাখলো নাকের কাছে। কয়েক মুহূর্ত, আর তারপরেই তীব্র চিৎকারে ফেটে পড়তে গিয়ে দীপা আবিষ্কার করলো ওর গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। গলার স্বর ফিরে আসার আগেই কর্কশ শব্দে বেজে উঠল টেলিফোনটা। কর্ডলেস ফোন বিছানাতেই নিয়ে শোয়ার অভ্যেস দীপার। ফোনের শব্দ সত্যি এমন কিছু তীব্র নয়, কিন্তু সেই সময় দীপার কানে টেলিফোনের শব্দটাই বাজ পড়ার শব্দের মতো মনে হলো। প্রাণহীন অভ্যস্ত হাতে যন্ত্রের মতো সে রিসিভারটা তুলে নিল। সুইচটা অন করে রিসিভার কানে ঠেকাতেই কথাগুলো ভেসে এলো। ইউ আর স্টিল অ্যাট্রাকটিভ ম্যাম। সত্যি বলছি, একটুও বাড়িয়ে বলছি না কিন্তু। রিসিভারটা হাত থেকে খসে পড়ার আগেই সামনে নিল দীপা। ফোনটা কেটে গেছে। একটু সম্বিত ফিরে পেতেই দীপার নজর দেওয়ালে টাঙানো বোর্ডটার দিকে গেল। ও একা থাকতো বলে কয়েকটা এমার্জেন্সি নাম্বার হেমন্ত একটা শক্ত কাগজে লিখে দেওয়ালে ঝুলিয়ে রেখেছিল। সেখান থেকে দরকারি নাম্বারটা দেখে নিয়ে ডায়াল করলো। হ্যালো, পুলিশ থানা থেকে বলছেন তো? একবার শিগগির আসুন। মনে হয় আমার স্বামী খুন হয়েছেন। কথা বলতে বলতেই দীপার হাত অবশ হয়ে এলো। রিসিভারটা ঠাস করে মাটির উপর পড়ল। তারপর তার আর কিছু মনে নেই। এক্সচেঞ্জ থেকে কলার আইডেন্টিটি সার্চ করে ঘন্টাখানিক পর তালা ভাঙা ফ্ল্যাটে ঢুকে পুলিশ দীপার জ্ঞান ফিরিয়ে আনলো। এখন দুপুর। পুলিশ লাশ নিয়ে চলে গেছে বহুক্ষণ। যাওয়ার আগে অবশ্য টের পাইয়ে গেছে যে কেন লোকে বলে বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36। পুলিশ প্রথমে তল্লাশি চালিয়েছে খুনের সূত্র খোঁজার নামে। তল্লাশি না বলে সেটাকে তাণ্ডব বললেও তা সত্যকে অতিক্রান্ত করেই না, বরং সত্যের কাছাকাছি পৌঁছেছে বলে ভাবা চলে। আর তারপর জেরা। দেখে শুনে মনে হয়েছে জীবজগতের বিবিধ প্রজাতির প্রাণীর মধ্যে পুলিশও আরেকটি পৃথক প্রজাতির প্রাণী, মানুষ নয়। মানুষ হলে তো মানবিকতা বলে একটা বস্তু থাকতো। পুলিশ এবং প্রতিবেশীরা চলে যাওয়ার পর ডাইনিং রুমে এসে বসেছিল দীপা। এখনো সেখানে সেভাবেই বসে রয়েছে। হেমন্ত দেহ হয়তো এতক্ষণে মর্গের টেবিলে। অন্যদিন হলে এই সময় ডাইনিং টেবিলে নানা রকম খাবারের জোগাড় করে রাখতে হতো তাকে। বাড়িতে থাকলে সারাক্ষণই টুকটাক মুখ চালাতে ভালোবাসত হেমন্ত।
আজ আর টেবিলে কোনো খাবার নেই, শুধু একটা টিফিন ক্যারিয়ার। প্রতিবেশীর দল চলে গেছে, তাও প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল। যাওয়ার সময় টিফিন ক্যারিয়ারটা দিয়ে গেছে সামনের ফ্ল্যাটের রজত। টিফিন ক্যারিয়ারটা রেখে যাওয়ার সময় রজত বলেছিল, ঠিক সময়ে খেয়ে নিও বৌদি, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। দাদার কথা বেশি ভেবে শরীরকে কষ্ট দিতে যেও না। পাশেই দাঁড়িয়েছিলেন শুভ্রা কাকিমা। রজতের কথা শুনে একবার দীপার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, বলেছিলেন রজত ঠিকই বলছে, তাকে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে যে। রজতের কথা মনে পড়তেই ওর সকালের কথাগুলো মনে পড়ে গেল দীপার। যাই বলো বৌদি, হেমন্তদার শত্রু সংখ্যা কিন্তু ইদানিং খুবই বেড়ে গেছিল। পুলিশ আসার পরই আশপাশের ফ্ল্যাটের লোকেরা যেন হুমড়ি খেয়ে পড়েছিল দীপাদের ফ্ল্যাটে। সকালবেলার দিকটায় সব বাড়িতেই ব্যস্ততা লেগে থাকে। স্কুল, কলেজ, অফিসের টাইমের পৌঁছানোর ব্যাপারটা সকলকেই তাড়িয়ে নিয়ে বেড়ায়, কিন্তু কৌতূহল বড় দায়। দায়িত্ব কর্তব্যের বাধা পেরিয়ে সেই দায় মেটাতেই ওদের ফ্ল্যাটে মানুষের ঢল নেমেছিল। তবে সে ভিড় হটানোর দায়িত্ব নিয়েছিল পুলিশই। এত ভিড়ে তাদের কাজেরও অসুবিধা হচ্ছিল। বাইরের ভিড় কেটে যাওয়ার পরে যারা থেকে গিয়েছিলেন তারা সকলেই এই পরিবারের আপনজন। রজত তাঁদেরই একজন। পুলিশ নিজের কাজ করছিল আর দীপাকে আগলে ছিল মেয়ের দল। তার চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিল ব্যানার্জি, নির্মলবাবু, রজত। কথাটা এখানেই বলেছিল রজত। যাই বলো বৌদি, হেমন্তদার শত্রু সংখ্যা কিন্তু ইদানিং খুবই বেড়ে গেছিল। বলা মাত্রই কথাটা কানে এসে ধাক্কা মেরেছিল দীপার। কিন্তু কেন যে ধাক্কা লেগেছিল বা তার কি মানে, এতক্ষণ একা একা বসে ভাবার পরেও তা মাথায় ঢোকেনি দীপার। কিন্তু খটকাটাকে একেবারে উড়িয়েও দিতে পারেনি সে। ধাক্কাটা লাগার যে কারণ আছে, ওটা যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, মনে মনে তাও সে উপলব্ধি করেছে। আর কেউ জানুক না জানুক, সে তো জানে কিরকম ভয়ঙ্কর বিশুদ্ধবাদী লোক ছিল হেমন্ত। সাংসারিক জীবনে এর জ্বালা দীপাকে কম তো পোহাতে হয়নি। বিশুদ্ধবাদী লোকেদের জীবন কেমন হয় বিয়ের আগে থেকেই অবশ্য একটা ধারণা ছিল দীপার। তার বাবাও ছিলেন অনেকটা হেমন্তরই মতন। ফলে বিবিধ রকমের জ্বালা তাকে সহ্য করতে হলেও তা কখনোই তাকে সেভাবে বিব্রত করেনি। এসব মানুষের শত্রু সংখ্যা বৃদ্ধির কথা কাজেই তার কানে ধাক্কা দেওয়ার মতো কিছু নয়। কিন্তু কোনো একটা কারণে কথাটা যে তার কানে বেঁধেছিল সেটা বেশ মনে রয়েছে। যেটা সে মনে করতে পারছে না সেটা হলো কেন। মনটা অবশ্য এখন বসে নেই দীপার, থাকার কথাও নয়। এখনো সে ভাবতেই পারছে না যে হেমন্ত এই জগতেই নেই। এখনো তার মনে হচ্ছে এখনই হেমন্ত এসে হয়তো পিছন থেকে জড়িয়ে ধরবে। ডাইনিং টেবিলে মাথা ঠেকিয়ে বসে থাকতে থাকতেই এসব ভাবনা ঘুরে ফিরে আসছিল দীপার মনে। কখনো আজ ভোরের ভয়ানক স্মৃতি তার মনের দুকুল ভাসিয়ে দিচ্ছিল, কখনো আবার আসন্ন ভবিষ্যতের চিন্তা তাকে আতঙ্কিত করে তুলছিল। এই উথাল পাথাল ভাবনার মধ্যে সকালের সেই ধাক্কা লাগানো কথার জন্যই খেই বারবার হারিয়ে ফেলছিল সে। এমন সময় হঠাৎই ফোন বেজে উঠল। নিষ্প্রাণ ভারী গলায় সাড়া দিল দীপা। হ্যালো, কে বলছেন? প্রত্যুত্তরে কোনো শব্দই ভেসে এলো না ওপার থেকে। বিরক্ত অসহিষ্ণু গলায় ফের একবার গলা চড়ালো দীপা। হ্যালো, কে কথা বলছেন? বুঝতে পারছি না তো। এবার বিপরীতের নৈশব্দ ভেঙে শুরু হলো এক খিকখিকে হাসি।
কে কে কথা বলছেন না কেন? প্রথমে চমকে উঠল দীপা, আর তারপরই দ্রুত আতঙ্ক গ্রাস করতে শুরু করলো তাকে। ফোনের মধ্যে দিয়েই সেই হাসির হিম শীতলতা, ক্রূরতা বেশ টের পাচ্ছিল সে। তার চোখ বিস্ফারিত হয়ে যাচ্ছিল, কিন্তু সে ফোন নামিয়ে রাখতে পারছিল না। সন্মোহিতের মতো কানে টেলিফোনটা ধরেই রইল। খানিকক্ষণ পরে লাইনটা নিজে থেকেই কেটে গেল। লাইনটা কেটে যাওয়ার পরও খানিকক্ষণ একইভাবে বসে রইল দীপা। ঘামে সারা শরীর ভিজে গিয়েছিল তার। আতঙ্কে দম বন্ধ হয়ে আসছিল। বুক ভরে নিঃশ্বাস নিতে গিয়ে দীপা দেখল তার হৃৎপিণ্ড আর তার বাগে নেই। অসম্ভব জোরে দৌড়চ্ছে, মনে হচ্ছে যেন বুক ফেটে সেটা বেরিয়ে আসবে এখনই। সাতকুলে কেউ নেই যাকে বলে, হেমন্তর অবস্থা ছিল তাই। ছেলেবেলাতেই পিতৃহীন হওয়ার পর হেমন্তর আপনজন বলতে ছিলেন কেবল তার মা। পড়াশোনার পাট চুকিয়ে হেমন্ত যেদিন কর্মজীবনে প্রবেশ করে সেদিনই তার মা মারা যান। গ্রাম থেকে কলকাতায় পড়তে এসেছিল হেমন্ত, চাকরিও এখানেই। মা মারা যাওয়ার পর তাই সে আর গ্রামে ফিরে যাওয়ার কথা ভাবেনি। চাকরিতে ঢোকার পরই দীপার সঙ্গে পরিচয় হয় হেমন্তের। দীপা তখন সবে স্কুল পেরিয়ে কলেজের চৌকাঠে। গোঁড়া ব্রাহ্মণ পরিবারের মেয়ে নিচু জাতের ছেলের হাত ধরে বেরিয়ে আসার পর পরিবারের স্বীকৃতি খুইয়েছিল দীপা। যে বাবা মেয়েকে চোখে হারাতেন, সেই বাবাও একেবারে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। বলেছিলেন, আত্মসম্মান থাকলে এ বাড়িতে আর কখনো পা দেবে না তুমি। বাবার কথা শোনার পর জেদ চেপেছিল দীপারও। সেই যে বেরিয়ে এসেছিল, তারপর সে আর কখনো পিতৃগৃহমুখী হয়নি। অতএব আত্মীয় স্বজনের দিক থেকে বিয়ের পরে দীপার অবস্থাও তথৈবচ। সাতকুলে তারও কেউ নেই। সুতরাং দম যতই বন্ধ হয়ে আসুক না কেন, এই অবস্থায় কাকেই বা পাবে দীপা পাশে থাকার জন্য? কারো কাছে যে চলে যাবে কটা দিনের জন্য, এমন বন্ধুই বা কোথায় তার এই শহরে? অতএব দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে নামায় অন্ধকার ফ্ল্যাটের সব কটা আলো জ্বালিয়ে টিভি চালিয়ে দীপা একাই বসেছিল। ইতিমধ্যে সেই ফোন আরো দুবার এসেছে। সেই খিকখিকে হাসি, সেই বোবা আতঙ্কের আক্রমণ। বিকেলে প্রতিবেশীরা আবার এসেছিলেন। যা হয় এসব ক্ষেত্রে, কিছু সান্ত্বনা বাক্য বলে, কিছু পরামর্শ দিয়ে একে একে চলে গেলেন তাঁরা। দুপুরে টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার যেমন এসেছিল তেমনই পড়েছিল টেবিলের উপর। শুভ্রা কাকিমা, চারতলার দত্ত কাকুর স্ত্রী, বিকেলে ক্যারিয়ার খুলে একবার দেখে পাশে বসে খাইয়েও দিয়েছিলেন। বলেছিলেন, যে যাওয়ার সে তো চলেই গিয়েছে, এখন না খেয়ে বসে থাকলে চলবে কি করে? কাকিমার হাতে খেতে খেতে ছেলেবেলায় মার হাতে খাওয়ার স্মৃতিগুলো ভিড় করে এসেছিল মনে। নিঃশব্দে জলের ধারা নেমে এসেছিল দু চোখ বেয়ে। মা এখনো বেঁচে আছেন, কিন্তু তার সঙ্গে কথা নেই অনেক দিন। তবে রেণু কাকিমা এসব কোনো কিছু বোঝেননি, কেবল আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছিলেন সে জল। কিন্তু সন্ধে হতে না হতেই সবাই একে একে চলে গিয়েছিলেন। কারোরই একবারের জন্য মনে হয়নি সদ্য বিধবা এই মেয়েটি একলা কিভাবে রাত কাটাবে। হয়তো হয়েছে, কিন্তু যাকে এরপর প্রতিদিনই একা থাকতে হবে, তাকে একটা দুটো রাতে সঙ্গদান করার বিশেষ অর্থ আছে বলে কেউ মনে করেনি। পোস্টমর্টেম রিপোর্ট এখনো আসেনি। থানার ওসি বলেছেন, পোস্টমর্টমের রিপোর্টের জন্য চিন্তা করবেন না ম্যাডাম, ওটা আমি খবর পেলেই আপনাকে ফোনে জানিয়ে দেবো। হেমন্ত কেমন করে মারা গেল তা জানতে না পারলেও কেন যে তাকে মরতে হলো তার কিছুটা আন্দাজ দীপা ইতিমধ্যেই পেয়েছে। হেমন্ত কখনো ডায়েরি লিখত না, ফলে সেসব কিছু খোঁজারও চেষ্টা দীপা করেনি। তবে সন্ধেবেলায় ওর অফিসের কাগজপত্রগুলো নিয়ে একবার বসেছিল। সেইখানেই প্রথম ডায়েরিটা চোখে পড়ে।
প্রথমটায় দীপা চমকে উঠেছিল, পরে খুলে দেখে নেহাতি কাজের কথা, অ্যাপয়েন্টমেন্টের কথায় ভরা। তবু আনমনা ভাবে পাতা উল্টোচ্ছিল দীপা। ঠিক কি যে কাজ ছিল হেমন্তর, কাদের সঙ্গেই বা অ্যাপয়েন্টমেন্ট থাকতো, তাও তো কিছুই জানতো না এতদিন। সেসব জানার কৌতূহল থেকেই পরের পর পাতা উল্টে চলেছিল সে। চোখটা হঠাৎই আটকে গিয়েছিল ডায়েরির মাঝ পর্বে পৌঁছে। কেবল একটি লাইন, কেবল একটি মন্তব্য। এই যে একেবারে পুকুর চুরি। উত্তেজিত হয়ে পড়েছিল দীপা, দ্রুত হাতে পাতা উল্টোতে শুরু করেছিল। না, আর কোথাও কোনো ইঙ্গিত পর্যন্ত নেই। শেষ লাইনটা বোধহয় জলপাইগুড়িতে বসে লেখা। আমি যে সব কথা জেনে গেছি সেটা বোধহয় ওরা টের পেয়েছে। ঘড়িতে নবম ঘন্টাটা পড়ার সঙ্গে সঙ্গেই ফোনটা বেজে উঠল। বড়বাবুর ফোন। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেছে ম্যাডাম। স্টমাকে বিষ পাওয়া গেছে। প্রবাবলি হাঁ করে ঘুমোচ্ছিলেন হেমন্তবাবু। করোনার বলেছেন খনি মুখে বিষ ঢেলে দিয়ে গেছে। দীপা স্তব্ধ হয়ে রইল। কাল সকালে তাহলে বডিটা রিলিজ করিয়ে নেবেন, কেমন? বড়বাবু ফোন ছেড়ে দিলেন। রিসিভার হাতে নিয়েই বসে রইল দীপা। তাহলে ফ্ল্যাটের তালা ভেঙে আততায়ী এসেছিল। দৃশ্যটা মনে মনে সাজাতে শুরু করলো সে। দুটো মাত্র মানুষ, আলাদা করে ঘরের দরজা বন্ধ করে শোয়ার অভ্যেস ছিল না তাদের। সেটা নিশ্চয়ই জানত খুনি, মানে পরিচিত কেউ। চেনা পায়ে সে বাইরের দরজা ভেঙে ভেতরে ঢুকে এসেছিল। মশারি খাটানোর অভ্যেসও তাদের ছিল না। আর ঘুমের সময় ওর যে বেশবাস ঠিকঠাক থাকে না সে কথা হেমন্ত বহুবার তাকে বলেছে। তার মানে খোলা বিছানার সামনে এসে খুনি সবকিছু দেখেছে, তারপর হেমন্তর হাঁ মুখে ঢেলে দিয়ে গেছে সেই মারণ বিষ। চিত হয়ে হাঁ করেই ঘুমোতো হেমন্ত। সেটাও তাহলে জানতো খুনে। শিউরে উঠল দীপা। এমন সময় ফোনটা আবার বেজে উঠল। ঘুম কি আসছে না ম্যাডাম? কে কে আপনি? কোনো রকমে প্রশ্ন করে দীপা। সামান্য বিরতি, তারপর আবারও সেই খিক খিক হাসি। আবার বিরতি, আবার হাসি। দীপার হাতে টেলিফোনটা যেন কোনো অদৃশ্য আঠায় জড়িয়ে গেছে, আর নামছে না। আতঙ্কে উন্মাদ করে দিচ্ছিল তাকে, কিন্তু কোনো আর্তনাদ বেরোচ্ছিল না তার গলা থেকে। সাপের গর্তে হাত কেবল নির্বোধেই ঢোকায় ম্যাডাম। একটা হিস হিস শব্দ উগরে দিতে দিতে টেলিফোনটা স্তব্ধ হয়ে গেল। যে শোক সারাদিন দীপার সর্বাঙ্গে জড়িয়েছিল তাকে দুহাত দিয়ে ঠেলে সরিয়ে এক ভয়ঙ্কর আতঙ্ক তার শরীরে ঝাঁপিয়ে পড়ছিল, অবশ করে দিচ্ছিল তার চেতনাকে। কর্ডলেসটা হাতে নিয়েই আস্তে আস্তে বিছানায় এলিয়ে পড়ল দীপা। সারাদিনের যন্ত্রণা, টেনশন, ভাবনা, অতঃপর দ্রুত তাকে টেনে নিয়ে গেল এক গভীর ঘুমের অতলে। কটাং করে একটা আওয়াজ হলো মেইন কোলাপসিবল গেটে। ধর্মড় করে বিছানায় উঠে বসল দীপা। আলো এখনো জ্বলছে সব ঘরে ঘরে। শব্দ না করে টিভিটা যেমন চলছিল এখনো তেমনই চলছে। কত রাত হবে এখন? ওটা কিসের আওয়াজ হলো গেটে? আবার কিসে এলো তালা ভেঙে? ভাবনার অবকাশটুকুও ছিল না দীপার। বেডরুমেই ঢুকে পড়েছে আগন্তুক। চকিতে দীপা টের পেয়ে গেল আজ সকালে রজতের কথা নয়, কথার টোনটাই তার কানে লেগেছিল।
কারণ সেই টনি যে মিশেছিল অদৃশ্য গলায়, যে গলা তাকে জ্বালিয়েছে সারা দিন, যে গলার মালিক এখন নিতে এসেছে তাকে। দীপার গলা শুকিয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ বিস্ফারিত হয়ে এলো। আস্তে আস্তে আতঙ্কে হিম হয়ে গেল ওর শরীর। পরদিন হাসপাতালের করোনার থানার ওসিকে দ্বিতীয় শরীরটির পোস্টমর্টেম রিপোর্ট পৌঁছে দিলেন। হার্ট ফেলিয়ার। এতক্ষণ শুনছিলেন অনিন্দ্য ভুক্তর সাসপেন্স গল্প দ্বিতীয় হত্যা। চরিত্রাভিনয় ছিলেন অজয়, অর্ণব, অরিন এবং আমি গার্গী। সূত্রধর জয়দীপ। অনুষ্ঠান বিন্যাসে নীল, বেতার নাট্যরূপে অংশুলা, পোস্টারে শুভম, পরিকল্পনা ও পরিচালনায় অরিন। আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য লেখককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই টিম বাঙালির আড্ডাঘরের পক্ষ থেকে।